হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। তোমরা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও, অনেকেই ভার্সিটি প্রিপারেশনটাকে অপশন বি হিসেবে পাশাপাশি রাখো, অর্থাৎ ব্যাকআপ অপশন হিসেবে রাখো। তুমি যদি ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট হয়ে থাকো এবং তুমি যদি ভেবে রাখো যে ভার্সিটি প্রিপারেশনটাকে তুমি তোমার অপশন বি হিসেবে রাখবে, তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য। আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব কিভাবে আমরা ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি ভার্সিটি প্রিপারেশনটা প্যারালাল ভাবে চালাতে পারি, এবং এই সম্পর্কে একটা কমপ্লিট গাইডলাইন আমি দেওয়ার চেষ্টা করব। তোমাদের সাথে থাকছি আমি তাইব বিন আলম, পড়াশোনা করছি কুয়েটে। তাহলে কথা না বাড়িয়ে আমরা শুরু করি। তোমাদের পড়াশোনার স্ট্র্যাটেজিটা এখন কেমন হওয়া উচিত সেটা নিয়ে আমি কিছু ধারণা দিচ্ছি। তো তোমরা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ, তোমরা হয়তো কোথাও না কোথাও কোনো কোচিং সেন্টার বা কোনো ভাইয়ের কাছে পড়তেছো। তাহলে প্রথমেই তো তোমরা যে ভাইয়ের কাছে ক্লাস করবে, সে ভাইয়া তো একটা ক্লাস নোট দিবে। তোমাদের প্রথম কাজ থাকবে সেই ক্লাস নোটটা রিভাইজ করা। ক্লাস করার পর সর্বপ্রথমে তোমরা এই ক্লাস নোটটা রিভাইজ করবে, এবং ক্লাস নোটের পর তোমরা তোমরা হয়তো অনেকে উদ্ভাসে ভর্তি হয়েছো। ম্যাক্সিমাম যারা ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট আছে, তারা দেখা গেছে অনেকেই উদ্ভাসে ভর্তি হয়, অথবা উদ্ভাসে ভর্তি না হলেও উদ্ভাসের বই অবশ্যই সবাই ফলো করে দেখা গেছে। তাই ক্লাস নোট করার পর তোমরা হচ্ছে যে উদ্ভাসের যে কনসেপ্ট বুকটা আছে, কনসেপ্ট বুকটা পড়বা, এবং এই কনসেপ্ট বুক শেষ হয়ে যাওয়ার পর তারপর পড়বা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক। ধরো আজকে তোমাদের ভেক্টর চ্যাপ্টারটা পড়ানো হলো, প্রথমে ভেক্টর চ্যাপ্টারের যে ক্লাস নোটটা আছে, যে ভাইয়া বা যে টিচার তোমাকে ক্লাস নোট দিয়েছে ওই ক্লাস নোটটা রিভাইজ দিবে। এরপর হচ্ছে কনসেপ্ট বুক, কনসেপ্ট বুকের পরে হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক। এখন ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক যখন শেষ হয়ে যাবে, তার পরবর্তীতে তুমি ভার্সিটি প্রিপারেশনটা, যেহেতু তুমি একটা প্যারালাল প্রিপারেশন হিসেবে তুমি তোমার ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি চালিয়ে নিতে চাচ্ছ, তাহলে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা পড়ার পরে তুমি যাবে ভার্সিটি কোশ্চেন ব্যাংক। আর ভার্সিটি কোশ্চেন ব্যাংক উদ্ভাসের যেটা, সেটা তো অধ্যায় ওয়াইজ এবং টপিক ওয়াইজ দেওয়া থাকে, ওটা তুমি শেষ করবে। আর তুমি যদি এই তিনটা স্টেপ ফলো করে আসো, প্রথমে ক্লাস নোট, তারপর কনসেপ্ট বুক, তারপর ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক, এই তিনটা স্টেপ ফলো করে আসার পর তুমি দেখবে যে ভার্সিটি কোশ্চেন ব্যাংকের ম্যাক্সিমাম ম্যাথই তুমি পারতেছো। এবং ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা শেষ করতে, একটা অধ্যায় শেষ করতে অল এভারেজ 1 থেকে 1.5 ঘন্টার বেশি তোমার সময় লাগবে না। এবং এই ভার্সিটি কোশ্চেন ব্যাংকের ব্যাপারটাতে একটু আসি। তোমরা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ যারা, তারা তো বেসিক্যালি ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ, এই তিনটা সাবজেক্ট নিয়েই তোমরা প্রিপারেশন নিচ্ছ। তাহলে প্রথমে হচ্ছে আমাদের আমাদের এই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে যে আমরা যে ক্লাসটা করেছি, ওই ক্লাসটাতে তো আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তিনটা পার্ট তো অলরেডি কমপ্লিট হচ্ছে। কিন্তু এখানে আমরা কিছু এক্সট্রা ইনফরমেশন জানার জন্য বা এক্সট্রা ম্যাথ সলভ করার জন্য আমরা একটা কাজ করতে পারবো। আমাদের যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আছে, এই ম্যাথের মেইন বই যেটা হবে, আমরা তো এইচএসসি তে মেইন বই পড়ছি। মেইন বইয়ের যে আমাদের যে অনুশীলনী, মেইন বই এক্সারসাইজ যেটা, মেইন বইয়ের অনুশীলনীর পিছনে যে ম্যাথ গুলো থাকে, ওই ম্যাথ গুলো আমরা করবো, কারণ ওগুলো ডিউ রিটেনের জন্য গুরুত্বপূর্ণ। এই ম্যাথ গুলো হচ্ছে তোমার ডিউ রিটেনের জন্য গুরুত্বপূর্ণ। সব ভার্সিটিতেই তো হচ্ছে তোমার এমসিকিউ এর পরীক্ষা হয়, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু রিটেন আছে, এটা তোমরা সবাই জানো। আর হচ্ছে এই রিটেনের জন্য আবার আরেকটা জিনিস তুমি প্র্যাকটিস করতে পারো ডিউ রিটেনের জন্য, সেটা হচ্ছে, দাঁড়াও, ডিউ রিটেনের জন্য আরেকটা জিনিস প্র্যাকটিস করা যায়, সেটা হচ্ছে তোমাদের যে ভার্সিটি প্র্যাকটিস বুক আছে, এটা এটা হয়তো যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও তাদেরকে দেয় না, কিন্তু তোমার কোনো বন্ধু দেখা গেছে ভার্সিটি প্রিপারেশন নিতে পারে, তার কাছ থেকে তুমি এই জিনিসটা কালেক্ট করতে পারো, বা অনেক লাইব্রেরিতে পাওয়া যায়। অথবা তোমার সিনিয়র ব্যাচদের কাছ থেকে তোমরা পুরোনো বইটা কালেক্ট করতে পারো, সেটা হচ্ছে তোমাদের ভার্সিটি প্র্যাকটিস বুক। এই এই টোটালটা যাবে হচ্ছে রিটেনের জন্য। ডিউ রিটেনের জন্য আমাদের মেইন বইয়ের পিছনের যে ম্যাথ গুলা, অর্থাৎ মেইন বইয়ের অনুশীলনের ম্যাথ, এবং হচ্ছে মেইন বইয়ের অনুশীলনের ম্যাথ গুলো যখন শেষ হয়ে যাবে, তারপর হচ্ছে ভার্সিটি প্র্যাকটিস বুক। আর মেইন বই আরো একটা কাজে লাগে, সেটা হচ্ছে তোমাদের যে মুখস্থ প্রশ্ন। তোমাদের অনেকে প্রশ্ন থাকে যে ভাইয়া আমি ইঞ্জিনিয়ারিং পাশাপাশি ভার্সিটি প্রিপারেশন নিচ্ছি, এক্ষেত্রে আমার মেইন বই পড়া লাগবে কিনা। এখন মেন বই তুমি যদি পড়তে পারো তাহলে তো অনেক ভালো, কারণ হচ্ছে আহ মেন বই মেন বই লাইন বাই লাইন পড়তে পারলে সবগুলো ইনফরমেশন তুমি ক্লিয়ার হয়ে যাবা। এক হচ্ছে এই একটা সুবিধা আছে, আর দুই হচ্ছে মুখস্থ প্রশ্নগুলো তোমার ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু এখানে আরেকটা অসুবিধা আছে, অসুবিধাটা আমি বলি। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের ক্ষেত্রে, যেহেতু তোমার ইঞ্জিনিয়ারিংটা তোমার প্রাইমারি প্রিপারেশন, যেহেতু তুমি ওইটা ডেডিকেটেডলি করতেছো, সেক্ষেত্রে কিন্তু তুমি মেন বই পড়ার তেমন বেশি টাইম পাবা না। দেখা গেছে তুলনামূলকভাবে খুব কম টাইম পাবা। এই 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 পার্ট গুলো শেষ করে আসতে প্রথমে ক্লাস নোট, তারপর কনসেপ্ট বুক, তারপর কোশ্চেন ব্যাংক, তারপর ভার্সিটি কোশ্চেন ব্যাংক,
তারপর হচ্ছে ডিউ রিটেনের জন্য মেইন বইয়ের পিছনে ম্যাথ, এগুলো করতে এবং ভার্সিটি প্র্যাকটিস বুক এগুলো কমপ্লিট করতে করতেই কিন্তু তোমার অনেকটা সময় চলে যাবে। সেক্ষেত্রে মেইন বইয়ের ক্ষেত্রে আমি যদি বলি যে তোমার এই জিনিসটা পুরোপুরি তোমার উপর নির্ভরশীল, যে তুমি এইচএসসি লাইফে কিরকম আর পড়েছো মেইন বইটা। এখন মেইন বইয়ের প্রতি যদি তোমার ভালো দখল থাকে মেইন বইয়ের, তাহলে দেখা গেছে মেইন বইয়ের তেমন বেশি পড়া লাগবে না। দেখা যাচ্ছে শুধুমাত্র মেইন বইয়ের যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট লাইনগুলো আছে ওগুলো শুধু শুধু তুমি রিভাইজ দিয়ে যাবা। লাইন বাই লাইন পড়ার কোনো দরকার নেই, কারণ লাইন বাই লাইন পড়তে গেলে তুমি পড়ে শেষ করতেও পারবে না, কারণ এই এতগুলো কমপ্লিট করতে গেলেই কিন্তু অনেকটা সময় চলে যাবে। আর যদি তোমার মেন বই সম্পর্কে খুব ভালো দখল থাকে, তাহলে তুমি এই যে কনসেপ্ট বুকটা আছে এই কনসেপ্ট বুকের ভিতরে যে মেন বইয়ের যে গুরুত্বপূর্ণ লাইনগুলো বা হচ্ছে যে যেই মুখস্থ প্রশ্নগুলো আসে ওই প্রশ্নগুলো কনসেপ্ট বুকের ভিতরে দেয়া থাকে। ওই কনসেপ্ট বুকের ওই প্রশ্নগুলো যদি তুমি মুখস্থ করো বা ওই লাইনগুলো তুমি যদি মুখস্থ করো, তাহলে কিন্তু তোমার মুখস্থ প্রশ্নের একটা পার্ট তুমি ওখান থেকে ক্লিয়ার করতে পারবা। সেক্ষেত্রে তুমি মেন বইটা না পড়লেও হয়ে যাবে, কিন্তু আমি মেন বই পড়তে নিষেধ করতে চাচ্ছি না। তোমার হাতে যদি সময় থাকে মেন বই পড়ার, অবশ্যই মেন বইটা পড়বে, এটা আমার সাজেশন থাকলো। তাহলে আমি এই জিনিসটা আবার একটু রিভিউ করে দিই। সর্বপ্রথম হচ্ছে তুমি ক্লাস নোটটা রিভাইজ দিবে, এরপরে হচ্ছে কনসেপ্ট বুক, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক যেটা আছে ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুকের পর হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের পরে হচ্ছে ভার্সিটি কোশ্চেন ব্যাংক। আর এর মাধ্যমে তো তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটা পার্ট কমপ্লিট হলো, কারণ তিনটা পার্টে তুমি ক্লাস করেছো, কনসেপ্ট বুক করেছো, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক করেছো এবং ভার্সিটি কোশ্চেন ব্যাংক করেছো। তারপর এখন হচ্ছে আমাদের ডিউ রিটেনের জন্য আমরা কি করতে পারি। ডিউ রিটেনের জন্য আমাদের মেন বইয়ের যে অনুশীলনের ম্যাথ গুলো আছে মেন বইয়ের অনুশীলনের ম্যাথ গুলো করবো। এবং এক্ষেত্রে আমরা জিনিসটা ফিল্টার আউট করবো যে কোন ম্যাথ গুলো আমরা সহজে ক্যালকুলেটর ছাড়া করতে পারি, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনে কিন্তু যে ম্যাথ গুলো আছে তুমি ক্যালকুলেটর ছাড়াই মুখে মুখে হিসাব করতে পারবে এবং ওগুলো মুখে মুখে হিসাব করার জন্যই দেয়। ওই ম্যাথ গুলো তোমাকে একটু ফিল্টার আউট করে করতে হবে, যে এই ম্যাথ গুলো আসতে পারে, ওই টাইপের ম্যাথ গুলো করবা ডিউ রিটেনের জন্য। আর ডিউ রিটেন আরো কিছু এক্সট্রা প্র্যাকটিসের জন্য যে ভার্সিটি প্র্যাকটিস বুকের কথা যেটা বললাম, ভার্সিটি প্র্যাকটিস বুকে কিছু রিটেন ম্যাথ দেওয়া থাকে, ওইটা প্র্যাকটিস করতে পারো। আর মুখস্থ প্রশ্নের জন্য আমি অবশ্যই সাজেস্ট করবো মেন বই পড়ার। আর যদি তোমার হাতে মেন বই পড়ার খুবই সময় নাই থাকে, একদিন তুমি যদি সময় নাই পাও মেন বই রিডিং পড়ার, মেন বই রিডিং করার সময় না থাকলে মেন বইয়ের ইম্পর্টেন্ট লাইনগুলো দেখে যাও। আর যদি সে সময়ও না পাও, তাহলে তুমি কনসেপ্ট বুকের যে বাংলা লেখাগুলো আছে ওগুলো করে যাও, তাহলে কমপ্লিট হয়ে যাবে। তাহলে তো আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কমপ্লিট হলো। তাহলে আমাদের আরো একটা সাবজেক্ট থেকে যায়, কারণ ভার্সিটিতে তো চারটা সাবজেক্ট থেকে প্রশ্ন আসে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আর হচ্ছে বায়োলজি। এখন বায়োলজি নিয়ে কি করতে পারো সেটা সম্পর্কে একটা ধারণা দিই। বায়োলজি এর জন্য তোমার ফার্স্ট প্রায়োরিটি হলো মেইন বই। মেইন বইয়ের উপরে কোনো কথা নেই বায়োলজির ক্ষেত্রে। মেইন বইয়ের উপর তোমার যত ভালো দখল থাকবে তুমি তত ভালো অ্যান্সার করতে পারবে। মেন বই এটা লাইন বাই লাইন পড়ার চেষ্টা করবা, কারণ বায়োলজির কোথা থেকে প্রশ্ন আসে বলা যায় না, মানে বলা যায় ঠিকই, কিন্তু তোমার হচ্ছে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, এই জন্য লাইন বাই লাইন পড়ার চেষ্টা করবা বায়োলজিটা। আর বায়োলজি মেন বইয়ের তো তোমার এমসিকিউ গুলো কমপ্লিট হলো, এবং মেন বইয়ের ক্ষেত্রে কোন কোন জায়গা থেকে রিটেন প্রশ্ন আসে বেশি এগুলো তো তোমরা তোমরা এসএসসি তে পড়ে আসছো, এসএসসি তে দেখে আসছো কোন কোন টপিক গুলো গুরুত্বপূর্ণ, ওই টপিক গুলো একটু গুরুত্ব দিয়ে পড়বে। আর মেন বই কমপ্লিট হওয়ার পর, মেন বই যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে, এর পরবর্তীতে আমরা একটা কাজ করতে পারি, আমাদের প্র্যাকটিসের জন্য আমরা ভার্সিটি কোশ্চেন ব্যাংক আবার যাবো। মেন বই আমরা একদম টোটালি লাইন বাই লাইন করবো। ও আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, এই মেন বইয়ের পিছনের যে মেন মেন বইয়ের যে অনুশীলনী এমসিকিউ এগুলো কমপ্লিট করবা, কারণ এগুলো থেকে অনেক প্রশ্ন আসে। আর এখানেও এই জিনিসটা অ্যাড করতে ভুলে গেছিলাম, যে এখানে এখানে মেন বইয়ের থেকে আরেকটা জিনিস, এটা হচ্ছে অনুশীলনী এমসিকিউ, অনুশীলনী এমসিকিউ প্লাস ম্যাথ। প্লাস অনুশীলনীর পিছনে যে ম্যাথ গুলো আছে ওগুলো। তাহলে আমাদের বায়োলজির ক্ষেত্রে প্রথমে হলো আমাদের ফার্স্ট প্রায়োরিটি হলো আমাদের মেইন বই। আর বায়োলজির ক্ষেত্রে তুমি ক্লাস করলেও করতে পারো, কিন্তু আমি পার্সোনালি আমি নিজে ক্লাস করি না, কারণ বায়োলজির ক্ষেত্রে আমি দেখেছি যে মেইন বইটার গুরুত্ব বেশি। এখন এটা এক একজনের পার্সোনাল অপিনিয়ন।
এখন তোমার কাছে যদি এনাফ টাইম থাকে, তুমি তাহলে বায়োলজির ক্লাসটা করতেই পারো। তাহলে বায়োলজির ক্ষেত্রে হচ্ছে মেন বইয়ের পর হচ্ছে আমরা অনুশীলনী এমসিকিউ পড়বো, এবং অনুশীলনী এমসিকিউর পরে হচ্ছে ভার্সিটি কোশ্চেন ব্যাংকে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত কোশ্চেন গুলো আসছিল ওগুলা। এবং বায়োলজির ক্ষেত্রে তোমরা আরেকটা কাজ করবা, সেটা হচ্ছে উন্মেষের যে ভার্সিটি, উন্মেষের যে মেরিট্রিক্সটা আছে, এই উন্মেষের মেরিট্রিক্সটা কাজে আসবে তোমার ডিউ রিটেনের ক্ষেত্রে। এই উন্মেষের মেরিট্রিক্সে অনেক অনেক ছোট ছোট প্রশ্ন দেওয়া থাকে, যে জিনিসটা তোমার ডিউ রিটেনে কাজে আসে। তাহলে আমি টোটালটা আরো একবার রিভিউ করে দেই একদম প্রথম থেকে। তো প্রথমে হচ্ছে আমরা যারা পিওর ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট তারা তো প্রথমে ক্লাস নোট করব। ক্লাস নোট করার পর হচ্ছে, ক্লাস নোট রিভাইজ দেবো। ক্লাস নোট রিভাইজ দেওয়ার পরে হচ্ছে কনসেপ্ট বুক। কনসেপ্ট বুকের পরে হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক। ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক শেষ হওয়ার পরে তারপরে আমরা ভার্সিটি কোশ্চেন ব্যাংক চলে যাবো, অধ্যায় ভিত্তিক সলভ করবো। ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ করার পর তারপর আমরা কাজ করব যে মেন বইয়ের যে উদাহরণ ছিল, মেন বইয়ের অনুশীলনী, মেন বইয়ের অনুশীলনী ম্যাথ গুলো করবো, যেগুলো আমাদের ডিও রিটার্নের জন্য কাজে আসবে এবং এমসিকিউ এর জন্য কাজে আসবে। এবং মেন বইয়ের অনুশীলনী এমসিকিউ এবং মেন বইয়ের রিডিং, এটা হচ্ছে মুখস্থ প্রশ্নের জন্য কাজে লাগবে। আর রিডিং না পড়তে পারলে ইম্পর্টেন্ট লাইন, আর ইম্পর্টেন্ট লাইনও যদি না পড়তে পারি তাহলে কনসেপ্ট বুকের যে মুখস্থ পড়াগুলো আছে ওগুলো। এরপর হলো বায়োলজি প্রিপারেশন। বায়োলজি প্রিপারেশনের জন্য আমাদের মেন বই প্রথমে, ফার্স্ট প্রায়োরিটি হলো মেন বই। এরপর হচ্ছে অনুশীলনী এমসিকিউ, এরপর হচ্ছে ভার্সিটি কোশ্চেন ব্যাংক। আর তারপর রিটেনের জন্য আমরা বিশেষ করে এই যে উন্মেষ মেরিট্রিক্স যেটা আছে, উন্মেষ মেরিট্রিক্স এর কিছু রিটেন পার্ট দেওয়া আছে, ওই পার্ট গুলো আমরা পাবো। আশা করি এভাবে যদি প্রিপারেশন নাও তাহলে ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি দুইটাই তোমাদের কভার হয়ে যাবে। তো এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটিতে তোমরা লাইক করতে পারো, চাইলে শেয়ার করতে পারো। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অ্যাডমিশন রিলেটেড, তোমরা কমেন্ট করতে পারো। আর হচ্ছে ডিসক্রিপশনে আমি আমার আইডির লিংক দিয়ে রাখবো, তোমরা ওখানে ইচ্ছা করলে আমাকে মেসেঞ্জারে তোমরা নক করতে পারবে। আমি ইচ্ছা আমি চেষ্টা করবো তোমাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে পারো। তো সবার জন্য শুভকামনা রইলো। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।